সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে। বিশ্বের মহামারীর এই সংকটকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের দ্রুত আরোগ্য লাভ, এবং সর্বোপরি যে বিষয়টি একজন শিক্ষক হিসেবে কামনার বিষয়, আমার ছাত্ররা নিশ্চয়ই বাসায় পড়াশোনার সাথে সংশ্লিষ্ট আছে এবং ঢাকা কলেজ এর অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থেকে নিজেদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাই আমার সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকদের, যারা এই অনলাইন ক্লাস কার্যক্রমে সাথে যুক্ত থেকে এবং ঢাকা কলেজের অন্য সকল শিক্ষকদের মতো আমিও যাদের সাথে সংযুক্ত আছি, অর্থাৎ আমার অধীনে যে 30 জন শিক্ষার্থী আছেন, এভাবে ঢাকা কলেজের সমস্ত যে একাদশ এবং দ্বাদশের যারা শিক্ষার্থী, তারা যারা সংশ্লিষ্ট আছে, একজন একজন করে শিক্ষকের সাথে সংযুক্ত আছেন। সবার সাথে নিশ্চয় যোগাযোগ হচ্ছে, আমার সাথেও যোগাযোগ হচ্ছে। তো এই যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সংকটকালীন সময় চেষ্টা করছি যাতে আমাদের সাথে, অর্থাৎ শিক্ষকের সাথে ছাত্র এবং অভিভাবকের একটি সুসম্পর্ক গড়ে ওঠে এবং তাদের যোগাযোগের মাধ্যমে তাদের সার্বিক শিক্ষা সংক্রান্ত অবস্থা সম্পর্কে আমরা অবগত হতে পারি। তো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যেতে চাচ্ছি। আজকে একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লর্ড রিপন। 1880 সাল থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন লর্ড। তো ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত ভাইসরয়ের তালিকাদের মধ্যে লর্ড রিপন এবং লর্ড কার্জনের নাম এই ভারতবর্ষ অর্থাৎ সাবকন্টিনেন্টে একটি বিশেষ স্থান দখল করে আছে। তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোনের উদারনৈতিক দলের এই সদস্য অর্থাৎ লর্ড রিপন 1880 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় নিযুক্ত হন। আবারও বলছি যে তৎকালীন সময়ে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি, অর্থাৎ গ্ল্যাডস্টোনের উদারনৈতিক দলের একজন সদস্য তিনি ছিলেন এই লর্ড রিপন। শান্তি, স্বাতন্ত্র্যবাদ ও স্বায়ত্তশাসন, আবারও বলছি শান্তি, স্বাতন্ত্র্যবাদ ও স্বায়ত্তশাসন, এই তিনের বিশ্বাসী ছিলেন লর্ড রিপন। এবং লর্ড রিপন ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষারও প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী এই লর্ড রিপন বেশ কিছু সংস্কারের জন্য ভারতীয় ইতিহাসে এখনো স্মরণীয় হয়ে আছেন। অর্থাৎ একটা বিষয় তো আমরা পরিষ্কার যে ভারতের ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে এই বিশেষ করে এই উপনিবেশিক সময়ে সাম্রাজ্যবাদী নীতি নিয়ে বেশিরভাগ কিন্তু লর্ডরা এই ভূখণ্ডে এসেছিলেন, কিন্তু তাদেরই অনেক লর্ডদের মধ্যে লর্ড রিপন ছিলেন একটু ব্যতিক্রম। তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেননি, তিনি সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী ছিলেন এবং তিনি যেটা চেয়েছেন শান্তি, স্বাতন্ত্র্যবাদ ও স্বায়ত্তশাসন, এই তিনের মিলনের ফলে এই তিনটি বিষয়ে বিশ্বাসী ছিলেন লর্ড রিপন। এবার আসা যাক যে তার সংস্কারের মধ্যে আমরা কি কি খেয়াল করতে পারি বা দেখতে পারি। তো সংস্কার সমূহের মধ্যে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার, অর্থাৎ লর্ড রিপনের রাজনৈতিক সংস্কার তিনি কি করেছিলেন। বেন্টিং এর সময় যে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে, লর্ড রিপন পুনরায় এই মহীশূর রাজবংশ হাতে তিনি এটি ছেড়ে দেন এবং উদারতার পরিচয় দেন। অর্থাৎ মহীশূর সাম্রাজ্যভুক্ত হয়েছিল বেন্টিং এর সময়ে এই ইংরেজ উপনিবেশের অধীনে, এবং দেখা যাচ্ছে যে এই লর্ড রিপন পুনরায় এই মহীশূর রাজবংশের হাতে মহীশূর হস্তান্তর করেন,
এবং তার উদারতার পরিচয় দেন। এবং দ্বিতীয় আফগান যুদ্ধেও যেটি হয়েছিল, সেই দ্বিতীয় আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটান এই লর্ড রিপন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যেটাকে দেখি যে ভারতবর্ষে যে সমস্ত লর্ড যারা এসেছিল, যারা যুদ্ধাঙ্গদেহী ছিল এবং যারা সামরিক যুদ্ধে এত পারদর্শী ছিল এবং তার প্রতিফলনও আমরা দেখি বিভিন্ন যুদ্ধে, এবং যেটা ছিল যে একেবারে যে ক্ষমতা দখল এবং রাজ্য দখল, সাম্রাজ্যভুক্ত, এই সমস্ত বিষয়ের সাথে এই লর্ডরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু লর্ড রিপন চেয়েছিলেন যে উদারতার পরিচয় দিতে, এবং তিনি শান্তি চেয়েছিলেন, যুদ্ধ নয়। যার কারণে তিনি আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটান এবং মহীশূরের রাজবংশের কাছে এই মহীশূর, যেটা কিনা হস্তগত করেছে লর্ড বেন্টিং, সেটি তিনি মহীশূর রাজবংশের হাতে উদারতার পরিচয় দিয়ে সেটা ছেড়ে দেন। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে সংস্কারের মধ্যে সংবাদপত্রের যে বিষয়টি, সেটি হচ্ছে যে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করা হয়েছিল। কিরকম ভাবে? যে সংবাদপত্রের স্বাধীনতা প্রদানের মাধ্যমে লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন, যেটাকে বলা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আবারও বলছি, যেটাকে বলা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই প্রেস অ্যাক্ট রদ করে, অর্থাৎ বাতিল ঘোষণা করে বা অ্যাবলিশ করে দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের পূর্ণ স্বাধীনতা প্রদান করেছিলেন এই লর্ড রিপন। অর্থাৎ দেখা যাচ্ছে যে লর্ড রিপনের আগে যারা এসেছিলেন তাদের মধ্যে লর্ড লিটন একটি সংবাদপত্র রহিতকরণ বা সংবাদপত্রের উপর একটি বিধিনিষেধ আরোপ করা একটি আইন প্রকাশ করেছিলেন, আইন চালিয়েছিলেন, সেটি হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটি বন্ধ করে, এটিকে রদ করে, আবারও ঠিক একইভাবে যে দেশীয় ভাষার সংবাদপত্র প্রকাশের পূর্ণ স্বাধীনতার বিষয়টি নিয়ে আসেন হচ্ছে লর্ড রিপন। এবার আসা যাক তার শিক্ষা সংস্কারের মধ্যে কি দিক নির্দেশনা বা কি দৃষ্টান্ত প্রতিফলিত হয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে তিনি হান্টার কমিশন নিয়োগ করেন বা হান্টার কমিশন বলে একটি কমিশন গঠন করেন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সংস্কার তিনি করেন। অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক, যেটাকে আমরা ক্লাস 5 বলছি, আর মাধ্যমিক যেটাকে আমরা বলছি ক্লাস 10, 9, 10 বলছি, তো এই প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ব্যাপকভাবে সংস্কার সাধন করেন এই কমিশনের মাধ্যমে। অর্থাৎ একটু তো বোঝাই যাচ্ছে যে যিনি শান্তি পছন্দ করেন, যিনি স্বাতন্ত্র্যবাদ পছন্দ করেন, যিনি যুদ্ধ অপছন্দ করেন, তিনি কিন্তু পারেন শিক্ষা সংস্কারে আরো বেগবান, আরো নতুন কিছু উদ্ভাবনী জিনিস আনতে। এবং তিনি এজন্য একটি কমিশন গঠন করেছিলেন এবং এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা স্তরে এই সংস্কার সাধনটি হয়েছিল। অবশ্যই সেটি জনগণের কল্যাণ, স্থানীয় জনগণের কল্যাণ। এরপরে যে বিষয়টি আসবো সেটি হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন। আমরা এই যে এই শব্দ শব্দ বেশ কিছু শব্দের যে সংমিশ্রণে যে কথাটি বলছি, যে স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন, এটাকে আমরা একটু ভেঙে বলার চেষ্টা করি। স্থানীয় অর্থাৎ যে নির্দিষ্ট একটি ভূখণ্ডে যেখানে শুধুমাত্র স্থানীয় বা যেখানে ওই এলাকার বসবাসরত লোকজনই বসবাস করে এবং ওখানকার যে শাসন, সেই শাসনের সাথে তারা অভ্যস্ত। এবার আসি স্বায়ত্ত শাসনের কথা। স্বায়ত্ত শাসন শব্দটি যদি একটু ভেঙে বলি, স্বশাসিত যে শাসন, অর্থাৎ নিজ কর্তৃক যে শাসন। তাহলে দেখা যাচ্ছে এই দুটো সংমিশ্রণ কি হলো? স্থানীয় স্বায়ত্তশাসন, অর্থাৎ ওই ভূখণ্ডে ওই এলাকার ওই মানুষদেরকে দিয়ে যে শাসনটি চালু করা হচ্ছে তাকে বলা হচ্ছে স্থানীয় শাসন। এই স্থানীয় শাসন আইন প্রণয়ন, অর্থাৎ স্থানীয় শাসনটাকে কিভাবে আইনে ডেভেলপ করা যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তারই একটা প্রচেষ্টা করেছেন লর্ড রিপন। একটু দেখা যাক। লর্ড রিপনের আমলে অবিস্মরণীয় ঘটনা হলো বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট নামক স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন করেছিলেন। অর্থাৎ উনার সময়, অর্থাৎ লর্ড রিপনের সময়ে যে স্থানীয় স্বায়ত্তশাসনের আইন প্রণয়ন হয়, সেই স্থানীয় স্বায়ত্তশাসনের আইনের নাম হচ্ছে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। আবারও বলছি,
অনেক সময় আমরা বেশ কিছুদিন আগে আমরা যে সিটি 1 পরীক্ষা দিয়েছি, অনেক সময় অতি সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নগুলো থাকে এর মধ্যে এটিও একটি খুব গুরুত্বপূর্ণ, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট প্রশ্ন থাকতে পারে। বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কার অধীনে প্রণয়ন হয় বা প্রণীত হয়, বা কে এই বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টের প্রবক্তা? অর্থাৎ লর্ড রিপনই ছিলেন বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট নামক স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়নের প্রণেতা। এই আইন দ্বারা স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, আবার বলছি এখানে কিন্তু বলছি নির্বাচিত প্রতিনিধি, আমি কিন্তু বলিনি মনোনীত প্রতিনিধি, এই নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার বিষয়ক দপ্তরগুলো পরিচালনার ক্ষমতা লাভ করবে। অর্থাৎ এই বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টের অধীনে এই স্থানীয় যে সমস্ত জনগণ থাকবে তারাই তাদের প্রতিনিধি নির্বাচিত করে এবং এই দপ্তরগুলোতে তাদেরকে পরিচালনার ক্ষমতা তাদেরকে হস্তান্তর করবে বা তারা লাভ করবে। এবার আসা যাক যে প্রজাস্বত্ব আইনের ভিত্তি স্থাপন কিভাবে হয়েছিল এই লর্ড রিপনের মাধ্যমে। লর্ড রিপন বঙ্গ ও অযোধ্যার রায়তদের অবস্থার উন্নতিকল্পে প্রজাস্বত্ব আইনের পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীকালে এই আইনটি পরবর্তীতে বেঙ্গল টেনান্সি, আবার বলছি বেঙ্গল টেনান্সি অ্যাক্ট নামে পাস হয়। পরবর্তী যে আইনটি পাস হয় সেটা হচ্ছে ফ্যাক্টরি আইন পাস। লর্ড রিপন এই শ্রমিকদের কল্যাণের জন্য 1881 খ্রিস্টাব্দে, আবার বলছি মনে রাখতে হবে আমরা যেহেতু ইতিহাসের ছাত্র হয়ে আছি, ইতিহাস সম্পর্কে জানি বা পড়ার চেষ্টা করছি, আমাদের সাল খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিষয়বস্তুর সাথে সালের যে সম্পৃক্ততা এটি জানা অত্যন্ত জরুরি। লর্ড রিপন শ্রমিকদের কল্যাণে 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাশ করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এই আইন দ্বারা কি হয়েছিল? এই আইন দ্বারা শিল্প শ্রমিক যারা ছিল তাদের দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম এই আইনের মাধ্যমে চালু হয়। অর্থাৎ এর আগে যেটা ছিল কোনো বেঁধে ধরা নিয়ম বা বেঁধে ধরা ঘন্টা বা বেঁধে ধরা শ্রম ঘন্টা মানুষ কাজ করতো না, মানুষ একেবারে কাজ না শেষ হওয়া পর্যন্ত তারা কাজ করে যেত। এই আইনের মাধ্যমে জনগণকে স্বস্তি দেবার জন্য, বিশেষ করে শিল্প শ্রমিকদের স্বস্তি দেবার জন্য তিনি 1881 সালে ফ্যাক্টরি আইন পাশ করেন এবং এই আইনের বলবতেই দৈনিক 8 ঘন্টা অর্থাৎ দৈনিক শ্রম ঘন্টার সংখ্যা 8 ধরা হয় এবং 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করা হয়। এবার আসা যাক অবাধ বাণিজ্য নীতির কি প্রবর্তন করেছিলেন এই লর্ড রিপন। প্রজা সাধারণের উপকারার্থে তিনি লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন এবং আয়কর রহিত করে অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন করেন। অর্থাৎ দেখা যাচ্ছে প্রজা সাধারণ যারা কিনা স্থানীয় জনগণ যারা ছিল, যারা প্রজা হয়েছিল, সেই প্রজা সাধারণের জন্য তিনি লবণ এবং অন্যান্য বাণিজ্য দ্রব্য, বিশেষ করে যেই পণ্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি ছিল হচ্ছে লবণ। এই লবণ এবং অন্যান্য যে সমস্ত বাণিজ্য করা হয় যে সমস্ত দ্রব্য দিয়ে, সেই দ্রব্যগুলোর উপরে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে শুল্ক হ্রাস করেন তিনি, কে? লর্ড রিপন। এবং আয়কর রহিত করে অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন করেন। আচ্ছা, এখানে অবাধ বাণিজ্য নীতির কথাটা এজন্য আসছে, তৎকালীন সময় অর্থাৎ লর্ড রিপনের আগের সময়টাতে দেখা যাচ্ছে সেখানে অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করা হয়নি। সেখানে যেটি সবচেয়ে বেশি উপলব্ধি হয়েছে সাধারণ জনগণের কাছে, যে তৎকালীন সময়ে ওই ব্যবসা বাণিজ্যটি ছিল শুধুমাত্র একচেটিয়া ব্যবসা বাণিজ্য, অর্থাৎ একটি পক্ষ ব্যবসা করবে, একটি পক্ষ ব্যবসা থেকে আহরিত অর্থ নিজেদের কল্যাণে ব্যয় করত। অর্থাৎ স্থানীয় যে সমস্ত ব্যবসায়ী যারা ছিল তারা তাদের পণ্য মার্কেটে বা যেখানে বিক্রি করতে হয় সেখানে দাম পেত না বা সুযোগ পেত না, এবং সরকার থেকে অর্থাৎ এই যে ব্রিটিশ সরকার এদের থেকে কোন রকমের সুবিধা তারা আদায় করতে পারতো না লর্ডদের কাছ থেকে। তো দেখা যাচ্ছে যে বেন্টিং এর সময়ে এই লবণ এবং অন্যান্য বাণিজ্যের উপর যখন শুল্ক হ্রাস করা হলো এবং আয়কর রহিত করে অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন করা হলো।
আচ্ছা, এবার আসা যাক যে বেন্টিং এর সময় যে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল, আমরা তো একটু আগেই পড়ে এসেছি যে বেন্টিং এর সময় এই মহীশূর রাজবংশের কাছ থেকে মহীশূর সাম্রাজ্যভুক্ত হয় হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, এবং তা তিনি 1881 খ্রিস্টাব্দে আবার তিনি মহীশূর রাজবংশের হাতে ফিরিয়ে দেন। এখন বিষয় হচ্ছে কেন ফিরিয়ে দিলেন? ফিরিয়ে দিলেন এই কারণে যে অবাধ বাণিজ্য নীতির মাধ্যমে এই মহীশূর অংশটিও যুক্ত হতে পারে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলবার্ট বিল, অর্থাৎ ইলবার্ট বিল, এই বিলটির কারণে লর্ড রিপন এতভাবে ইতিহাসে সমধিক পরিচিত হয়েছেন। অন্যান্য লর্ড যেরকম নির্দিষ্ট কোনো কাজে দেওয়ানি লাভ অথবা যদি আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্তের জন্য অন্য লর্ড, যদি বলি অধীনতামূলক মিত্রতার জন্য একজন লর্ড, তো ঠিক একইভাবে জাস্টিফাই করতে হবে ইলবার্ট বিলের ক্ষেত্রে লর্ড রিপনকে। ইতিপূর্বে ভারতীয় ম্যাজিস্ট্রেট ইউরোপীয়দের বিচার করতে পারতেন না, অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ভারত হবার পরে তৎকালীন সময়ে এই ভূখণ্ডে যে সমস্ত ইউরোপীয়রা বসবাস করতো তারা কোনো দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লে, তারা কোনো অন্যায় করলে তাদের কোনো বিচার করতে পারতো না স্থানীয় যে সমস্ত ভারতীয় ম্যাজিস্ট্রেট, তারা পারতেন না। এই বিচারের ক্ষেত্রে যে বৈষম্য এই দূর করার লক্ষ্যে লর্ড রিপন আইন সদস্য, আবার বলছি লর্ড রিপন আইন সদস্য মিস্টার ইলবার্টকে একটি বিল প্রণয়ন করতে বলেন। কি জন্য বিল প্রণয়ন করতে বলেন? এই বৈষম্য অর্থাৎ আইনগত বা বিচারের ক্ষেত্রে যে এই বৈষম্য এটি দূর করবার জন্য। কাকে? মিস্টার ইলবার্টকে। তো ইলবার্ট যথারীতি একটি বিল প্রণয়ন করেন এবং বিলটি 1883 খ্রিস্টাব্দে পাস হয়। মনে রাখতে হবে ইলবার্ট বিল পাস হয় 1883 খ্রিস্টাব্দে। মিস্টার ইলবার্টের নাম অনুযায়ী বিলটির পরবর্তীতে আরো বেশি সমধিক পরিচিত হয় ইলবার্ট বিল নামে। ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে স্থানীয় যে সমস্ত ভারতীয় বিচারক যারা ছিল তারা পূর্বে যেরকম ইউরোপীয়দের অপরাধ অর্থাৎ স্থানীয় জনগণের সাথে ইউরোপীয়দের যে অপরাধ তার যে বিচার করতে পারতেন না, সেই বিচারের বৈষম্য দূর করবার জন্য মিস্টার ইলবার্টকে নিয়োগ করা হয় একটি বিল প্রণয়নের জন্য। কে করেন? লর্ড রিপন। এবং এই বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকরা একটি পথ করে দিলেন যে ইউরোপীয় যারা অপরাধী যারা ছিল তাদের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়। অবশ্য পরে এই আইন কিছুটা সংশোধন করে ইউরোপীয় জুরি গ্রহণের ব্যবস্থা রাখা হয়। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে এই যে ইলবার্ট বিল ঘোষণা করা হলো বা পাশ করা হলো 1883 সালে, এই ইলবার্ট বিলের অধীনে ইউরোপীয় অপরাধীদের বিচার করার সুযোগ প্রদান করা হলো এবং পরবর্তীতে কিছুটা সংশোধনী আনা হয় যাতে ইউরোপীয়দের মধ্যে অর্থাৎ ইউরোপ মানে এই বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে ইউরোপীয় অপরাধীদের পক্ষে ইউরোপীয় কোনো জুরির যদি ব্যবস্থা করে বা আইনজীবী যদি ব্যবস্থা করতে বলা হয় তাহলে সেটির ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো, গণতন্ত্রের পথ প্রদর্শক কে? লর্ড রিপনকে নিয়ে বলছি। লর্ড রিপন ইংল্যান্ডের রক্ষণশীল পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি গণতন্ত্রের প্রতি আস্থাশীল ছিলেন। তিনি ভারতীয় জনগণের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সহানুভূতিশীল ছিলেন এবং স্থানীয় শাসনে জনগণকে অংশগ্রহণে উৎসাহিত করে তিনি গণতন্ত্রের পথ প্রদর্শক হিসেবে ভারতীয়দের হৃদয়ে চিরস্থান করে নিয়েছেন এবং তার শাসনামলে বিভিন্ন উন্নয়ন সংস্কারমূলক কাজের জন্য তিনি আজও ভারতীয়দের কাছে স্মরণীয় হয়ে আছেন। এবং ভারতবর্ষের যে ইতিহাস, এই ইতিহাসে কোম্পানির শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ব্রিটিশ শাসকগণ উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের জন্য ভারতীয় উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে লর্ড রিপন ছিলেন অন্যতম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা যে লর্ড রিপন অর্থাৎ আমার শিখন ফলের দিকে যদি তাকাই দেখবো যে লর্ড রিপন এবং তার সংস্কার সমূহ কি বা ছিল। তো সকল ছাত্রদেরকে একটি কথা না বললেই নয়,
আমরা কিন্তু পর্যায়ক্রমিকভাবে এই অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে অনেকটা পথ এগিয়ে এসেছি। ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমাদের কিন্তু সমাপ্ত হয়েছে, আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে যদি এরকম সংকট থেকে যায় বা শিক্ষা প্রতিষ্ঠান যদি একটু দেরিতেই যদি খোলে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনলাইনে পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়নটুকু করার চেষ্টা করব। এবং মনে রাখতে হবে আমাদের কিন্তু এই দ্বিতীয় থেকে তৃতীয় চ্যাপ্টারের মধ্যে আবার শুরু হয়ে যাবে আমাদের সিটি পরীক্ষা এবং সিটি 2 যেটাকে বলছি। তো সিটি 1 পরীক্ষায় যে ভুল ভ্রান্তি গুলো ছিল বা সিটি 1 পরীক্ষায় যে আমাদের অনেক কিছু মানে যেটাকে বলা যায় খুব মানে অনলাইনে পরীক্ষা দেওয়ার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমরা একটু মানে স্বাভাবিকভাবে আমরা কখনো অনলাইনে পরীক্ষা দেইনি। তো আমরা কিন্তু আমাদের ঢাকা কলেজ কিন্তু প্রথমে একটি ডেমো পরীক্ষা নিয়েছে, এরপর অনলাইন পরীক্ষায় গিয়েছে। তো আমি আশা করি সিটি 2 পরীক্ষায় আমরা খুব মানে আমাদের ছাত্ররা বিশেষ করে তোমরা পরীক্ষায় খুব তৎপর থাকবে এবং খুব সুন্দরভাবে খুব তড়িৎ গতিতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তোমরা পরীক্ষাটি সমাপ্ত করতে পারবে। এবং কিছু বিষয় না বললেই নয় যে এই যে শীতের সময়টা যে যাচ্ছে, তোমরা যারা কিনা একটু রিমোট এরিয়া আছো বা একটু মফস্বলে যারা আছো, যারা আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে, আমি জানি আমাদের অনেক সময় ইন্টারনেটের আপ ডাউন করে লাইন, ইন্টারনেট লাইন বা ব্যান্ডউইথ যখন আপ ডাউন করে তখন আমাদের ক্লাসগুলো করা একটু বেগ পেতে হয়। কিন্তু তারপরেও বলবো যে একটু তো কষ্ট করতেই হবে, এখন সব জায়গায় একটু সমস্যা। তো আমরা সরাসরি ক্লাসে আসতে পারছি না, আমি আসতে পারছি না, তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না। তো আমি এজন্য বলবো যে তোমরা সবসময় চেষ্টা করবে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে, ঢাকা কলেজের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে একটু কানেক্টেড থাকতে এবং সর্বোপরি আমার আমি সহ এবং আমার তোমাদের যে অন্যান্য বিষয় যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলোর সাথে একটু যুক্ত থাকতে। এবং সর্বশেষে যে কথাটি দিয়ে শেষ করতে চাচ্ছি যে একটু চেষ্টা করবে সবার জন্য একটু দোয়া করতে, কারণ আমাদের অনেকে আছে, আমাদের একজন শিক্ষক কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন, প্রফেসর আফরোজা ম্যাডাম। তো আমি সবাই উদ্দেশ্যে বলছি ম্যাডামের জন্য সবাই দোয়া করবে যাতে সে সুস্থ থাকে এবং চেষ্টা করবে যে সবাই যাতে সুস্থতার সাথে আমরা অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত থাকতে পারি এবং আমাদের ক্লাসটি যাতে সুন্দরভাবে সমাপ্ত করতে পারি এই প্রত্যাশাই করি। এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি। বাসায় যারা বয়োবৃদ্ধ ছোট সকলের দিকে খেয়াল রাখবে, সবচেয়ে খেয়াল রাখতে হবে নিজের দিকে, কারণ নিজে সুস্থ থাকলে আমরা কিন্তু পাশের সকলকে সুস্থ রাখতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, নিরাপদ থাকবে সেটাই কামনা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।